রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। সবাই কাউন্টার নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছে পুরো সংবাদে। পেঁয়াজের রপ্তানি মূল্য বৃদ্ধি নিয়ে দর কষাকষির পর এবার সবকটি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধই করে দিল ভারত। ফলে পেঁয়াজের দর মাত্র কয়েক ঘন্টার নোটিসে পাইকারি বাজারে অন্তত 10 টাকা বেড়ে গেছে। ইভেন চট্টগ্রামের খাতুনগঞ্জে এখন পাইকারি মূল্য সেটির 50 টাকা। এতে পাইকারি কিংবা খুচরা বিক্রেতাদের লাভের অঙ্ক বড় হলেও সাধারণ ক্রেতাদের সংসার চালানোর হিসেবে আসছে বেশ বড় পরিবর্তন। নয়নবুরা জয় ও বকুল মাহবুবের তথ্যচিত্রে বাকিটা জানাচ্ছেন হাসান কামরুল। প্রতিদিন যেখানে শত শত টন আমদানি পেঁয়াজ নিয়ে ট্রাক ঢোকে বাংলাদেশে, সেখানে পেট্রাপোল থেকে কোনো পেঁয়াজের ট্রাক ছাড়েনি সোমবার। বেনাপোল ও অন্যান্য স্থলবন্দর ব্যবহারকারী আমদানিকারকরা বলছেন, এই নিত্যপণ্যের আমদানি মূল্য টন প্রতি $250 থেকে বাড়িয়ে $750 করার প্রস্তাব ভারতীয়দের। এই প্রস্তাব মেনে নিলেই শুরু হবে রপ্তানি কাজ। তবে সোমবার সন্ধ্যায় পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয় ভারত সরকার। পেঁয়াজ রপ্তানির মূল্য পুনরুদ্ধারণ করছেন, অর্থাৎ অতি মূল্যে মূল্যায়িত করবেন পেঁয়াজ রপ্তানি। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে পেঁয়াজের দাম বাড়বে অথবা পেঁয়াজের সংকট দেখা দিবে, এতে করে আমাদের এক ধরনের সমস্যার সৃষ্টি হবে। তো সেই ক্ষেত্রে আমাদের তৃতীয় কোনো বাজার দেখার বিষয় আছে। বেনাপোলে আমদানি বন্ধ হওয়ার ঘটনা দুপুরের, অথচ চট্টগ্রামে দেশের অন্যতম বড় পাইকারি বাজারে এর প্রভাব শুরু হয়ে গেছে বিকেল থেকেই। সোমবার সকালে 36 টাকা দরে বিক্রি হওয়া পেঁয়াজ বিকেলে পৌঁছায় সর্বোচ্চ 50 টাকায়। সকালে আমরা একটা বাজারে বিক্রি করছিলাম, বিকেলে বাজারটা একটু বাড়ি বিক্রি করতে ইম্পোর্টাররা বলতে, যেহেতু আমরা তো আমদানি কারোর উপর নির্ভরশীল, সেক্ষেত্রে আমাদের তাদেরও নির্ভরশীল করে আমার মালগুলো বিক্রি করতে হয়। খুচরায় এই মূল্যবৃদ্ধির হার আরও বেশি হতে পারে বলে ধারণা সাধারণ মানুষের। বলছেন, কারণ ছাড়া এভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি বাজার ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ না থাকার খণ্ডচিত্র। ইন্ডিয়াতে মাত্র দাম বাড়বে বলছে, অথচ আমাদের দেশের ব্যবসায়ীরা আগেই বাড়িয়ে বসে দিচ্ছে। খোলা বাজার হয়ে যায় 60 টাকা 70 টাকা, তখন আমাদের মতো যারা দিনমজুর তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি হয়ে যায়, অনেক প্রেসার হয়ে যায়। চলতি বছরের শুরুতে ভারত রপ্তানি বন্ধ করায় দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে দাঁড়ায় 300 টাকায়। এরপর কেজি প্রতি দাম 30 টাকায় নেমে আসলেও নানা অজুহাতে গেল এক মাসে তা ঠেকে 60 টাকায়। হাসান কামরুল, নিউজ 24। দুর্গাপুজো উপলক্ষে ইলিশ মাছের 12 টনের প্রথম চালান ভারতে পৌঁছেছে। সোমবার বিকেলে বেনাপোল স্থলবন্দর দিয়ে এই চালান ভারতে রপ্তানি হয়। এর আগে রোববার 9 জন ইলিশ রপ্তানিকারককে মোট 1475 টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে খুলনা থেকে জাহানাবাদ সি ফিশ লিমিটেড 12 টন মাছ ভারতে পাঠায়। প্রথম চালানের রপ্তানি মূল্য $1,20,000। জেকে ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান ভারতে এই ইলিশের আমদানিকারক। লক্ষ্যমাত্রার সিংহভাগ বাকি রেখে মঙ্গলবার শেষ হচ্ছে সরকারের ধান চাল ক্রয় কার্যক্রম। 21 লাখ মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে 9 সেপ্টেম্বর পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র 2 লাখ মেট্রিক টন। কারণ হিসেবে বৈরী আবহাওয়াকে দায়ী করছেন খাদ্য কর্মকর্তারা ও মিল মালিকরা। তবে কৃষকরা বলছেন, বাজার মূল্যের চেয়ে কম দাম নির্ধারণই এর মূল কারণ। আর কৃষকদের নিয়ে কাজ করা সংগঠনগুলোর দাবি, মিল মালিক সিন্ডিকেটের কারণেই খাদ্য গুদাম বিমুখ হয়েছেন কৃষকরা। ব্যুরো প্রধান ও প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার শেষ হচ্ছে সরকারের ধান চাল সংগ্রহ কার্যক্রম। চলতি বছর 8 লাখ মেট্রিক টন ধান, 11 লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং 1.5 লাখ মেট্রিক টন আতপ চাল, সব মিলে সংগ্রহের লক্ষ্য ছিল প্রায় 21 লাখ মেট্রিক টন। খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া হালনাগাদ তথ্য বলছে, গত 9 সেপ্টেম্বর পর্যন্ত মাত্র 2,13,374 মেট্রিক টন সংগ্রহ হয়েছে। কৃষকরা বলছেন, বাজারের চেয়ে সরকার নির্ধারিত দাম কম হওয়ায় খাদ্য গুদামে চাল দেওয়ার আগ্রহ দেখাচ্ছে না কেউই। চালকল মালিকদের দাবি, করোনার পাশাপাশি ঘূর্ণিঝড় আমপান ও বন্যার কারণে এবার সরকারকে নির্ধারিত পরিমাণ ধান চাল সরবরাহ করতে পারছেন না তারা। সরকারি রেট তো দিচ্ছি না 1,000 টাকা, এই সরকার এতে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ হলো 1200 টাকা মনে যেহেতু আমরা বেচতে পারতেছি। এপিকিউ মানের করতে হয়, ফ্যানিং করতে হয়। এই ভোগান্তির কারণে দেখা গেছে কৃষকরা 20 টাকা কমেই মার্কেটে বিক্রি করে দিছে। এই কারণে সরকারের ধান ক্রয়ের ব্যাহত হয়েছে। তবে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বৈরী আবহাওয়া এবং করোনা সংগ্রহ অভিযানে বাধা হয়ে দাঁড়িয়েছে, যদিও গত এক সপ্তাহে সেই গতি কিছুটা বেড়েছে।
বৈরী আবহাওয়ার জন্য অনেকেই ধান শুকাতে পারছেন না চাতালে, যেগুলো হাস্কিং মিল রয়েছেন তাদের মূল সমস্যা হচ্ছে তারা চাতালে ধানগুলো ঠিকঠাক মতো শুকাতে পারেননি। এখন কিন্তু সংগ্রহে বিগত এক সপ্তাহ সংগ্রহের গতি কিন্তু অনেক বাড়ছে। কিন্তু আমাদের যেসব বরাদ্দ হয়েছে তার 70% মতো চাল কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। আর কৃষকদের নিয়ে কাজ করা সংগঠনগুলোর দাবি, আগে থেকেই কৃষকদের খাদ্যগুদাম বিমুখ করে রাখা এবং চালকল মালিকদের সিন্ডিকেটের কারণেই সরকার তার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছেন না। সরকারি মূল্যটা যখন ভালো থাকে তখন কৃষক ওখানে যারা মধ্য কৃষক কিংবা প্রান্তিক কৃষক এরা কোনো সুযোগই পায় না। ওখানে একটা সিন্ডিকেট, মিলাররা যে দামে সরকারের সঙ্গে কন্ট্রাক্ট হয়েছে সেই দামেই কিন্তু মিলারদের দেওয়া উচিত এবং এটাই হলো যুক্তিসঙ্গত। খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী চলতি বড় মৌসুমে সরকারের ধান চাল সংগ্রহের নির্ধারিত সময় শেষ হচ্ছে 15 সেপ্টেম্বর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের দেওয়া শর্ত মেনে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয় জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টাইগারদের অনুশীলনে বিধিনিষেধ এবং কোয়ারেন্টাইন সহ বেশ কিছু ইস্যুতে কঠিন শর্ত দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন খোদ বোর্ড প্রধান। গেল দিন মিরপুরে বিসিবি কার্যালয়ে এক বৈঠক শেষে এসব কথা বলেন পাপন। এরই মধ্যে নিজেদের অবস্থান জানিয়ে এসএলসিকে চিঠিও দিয়েছে বিসিবি। আরিফুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। মিরপুরে নিয়মিতই চলছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। তবে ঢাকায় আসার পর হোম অফ ক্রিকেটে সোমবারই প্রথম হেড কোচ রাসেল ডমিঙ্গো সহ বাকি কোচিং স্টাফরা সকালের রোদে অনুশীলন যতটা না ঝলমলে, তামিম মুশফিকদের কাছে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশের কালো মেঘের মতোই ঢেকে যায় লঙ্কা সফরের প্রস্তুতি। দ্বীপ রাষ্ট্রে বাংলাদেশ দলের ক্রিকেটারদের কোয়ারেন্টিনে থাকতে হবে 14 দিন, সঙ্গে অনুশীলনের সুযোগ না দেয়া সহ কঠিন কিছু শর্ত জোরে দেয় লঙ্কান বোর্ড। এতে বিস্ময় প্রকাশ করেন বিসিবি সভাপতি। জানিয়েছেন এ অবস্থায় টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা অসম্ভব। কেউ ঘর থেকেই বেরোতে পারবে না 14 দিন, এইটা তো আসলে আমরা কখনো, আমি অন্যান্য জায়গায় কথা বলেছি, কেউ এরকম ফেস করেনি। ওরা এখন প্র্যাকটিস করারও সুযোগ দিচ্ছে না। আমাদের চিন্তা ভাবনার সাথে আর রিয়েলিটির সাথে কোনো মিল নেই এবং এই যেটা দিয়েছে এটা দিয়ে কোনো অবস্থাতেই আমরা মনে করি কোনো টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না। জাতীয় দল, এইচপি ইউনিট এবং কোচিং স্টাফ সহ প্রায় 65 জনের বহর নিয়ে যাওয়ার কথা শ্রীলঙ্কায়, কিন্তু স্বাগতিকরা যখন এই সংখ্যা নামিয়ে আনতে চাইছে 30 জনে, তখনই দেখা দেয় অনিশ্চয়তা। বিসিবিও তাদের জানিয়েছে নিজেদের অবস্থান। আমাদের প্লেয়ারদের জন্য, কোচিং স্টাফ সবার জন্য অনেক সেফার হবে যদি ও দেশে গিয়ে আমরা প্র্যাকটিসগুলো করতে পারি। তারই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এই সিরিজটার কথা রাজি হয়েছিলাম। প্রোগ্রাম নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে, আজকে বলেও দিয়েছি আমরা এগিয়ে যাব। ওরা যদি এই যত তাড়াতাড়ি উত্তর দেয় তত তাড়াতাড়ি ভালো। শেষ পর্যন্ত লঙ্কা সফর বাতিল হলে ঘরোয়া লীগ দ্রুত ফেরাবে বোর্ড, জানান বিসিবি সভাপতি। আরিফুল ইসলাম, নিউজ 24। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার জন্য তুরস্ক সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়ে তুরস্ক সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস ভবনের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। তুরস্কের রাজধানী আঙ্কারায় নির্মিত হয়েছে বাংলাদেশ দূতাবাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি সেই ভবন উদ্বোধন করতে যাওয়ার কথা থাকলেও করোনার প্রকোপের কারণে সেটা সম্ভব হয়নি। তাই বাংলাদেশ ভবনের উদ্বোধন হলো ভার্চুয়ালি। অনলাইনে গণভবন থেকে অনুষ্ঠানে যোগ দেন তিনি। এম্বাসি অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ইন আঙ্কারা ওপেন। বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সংক্ষিপ্ত বক্তৃতা শেষে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে বাংলাদেশে আমন্ত্রণ জানান তিনি। I'll be glad if the president comes to Bangladesh. I also extend my invitation the president of Turkey to visit Bangladesh. Please convey my regards to the honorable president and the first lady, because I remember when this Rohingya people took shelter in Bangladesh, the first lady, I think she was the first one, visited Cox's Bazar. রোহিঙ্গা সংকট নিরসনে ভূমিকা রাখতে দেশটিকে আহ্বান জানান সরকার প্রধান। And all the support you extended for Rohingya crisis, we also thank you for all the support you have given. But I think it's almost nearly 3 years
So Rohingya people should go back to their own country. So I feel that Turkey can play a pivotal role on this issue. লেবাননের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জাহাজ মেরামত করতে সহযোগিতা করায় তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Now stands at a record of 39 শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। মেয়াদ শেষ হওয়ার 3 মাস আগে অনুষ্ঠিত হবে সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণের 15 কার্যদিবসের মধ্যে করতে হবে প্রথম সভা এবং বিলুপ্ত হবে আগের পরিষদ। এমন বিধান রেখে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন আইন 2020-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে 2টি আইনের খসড়ার নীতিগত অনুমোদন ও 1টি আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। তানজির মেহেদি জানাচ্ছেন বিস্তারিত। এবছরের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন। বিজয়ের পর 27 ফেব্রুয়ারি শপথ নেন নির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস। শপথ নিল মেয়র হিসেবে দায়িত্ব বুঝে নেন 16 মে। মাঝে কেটে যায় প্রায় 3 মাস, কারণ আইন অনুসারে মেয়াদ শেষ হবার 6 মাস আগে শেষ করতে হয় নির্বাচন। আর আগের পরিষদের মেয়াদ শেষ না হলে দায়িত্ব নেওয়ার সুযোগ নেই নবনির্বাচিত জনপ্রতিনিধিদের। এসব সংকট দূর করে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন আইন 2020-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এমনকি জনপ্রতিনিধিদের ছুটি 3 মাসের পরিবর্তে 1 মাস করা হয়েছে। 3 মাসের মধ্যে ইলেকশন শেষ করতে হবে এবং ওই শপথ হইলে তার 15 কার্য দিবসের মধ্যে তারা প্রথম মিটিং করবে এবং ওই দিন থেকেই আগের যে পরিষদ থাকবে সেটা বিলুপ্ত হয়ে যাবে। ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা 2020-এরও খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা, যেখানে ড্রোনকে খেলনা, অবাণিজ্যিক, বাণিজ্যিক এবং সামরিক ও রাষ্ট্রীয় এই 4 ভাগে ভাগ করা হয়েছে। অবাণিজ্যিক ও বাণিজ্যিক ব্যবহারে সিভিল এভিয়েশনের অনুমতি নিয়ে ড্রোন উড্ডয়ন করা যাবে। তো দুইটার জন্য পারমিশন লাগবে না, একটা হলো টয়ের জন্য আর একটা হলো সামরিক বা রাষ্ট্রীয় প্রয়োজনীয় কোনো যদি ড্রোন পাবো। শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে মন্ত্রিসভায় কোনো অনির্ধারিত আলোচনা ছিল কিনা এমন প্রশ্ন রাখা হয় তার কাছে। সেটা রেসপেক্টিভ মিনিস্ট্রির উপরে ছেড়ে দিয়েছি, কারণ এখন আর সেন্ট্রালি অত বড় এমবার্গো দেওয়ার মতো ওনার অবস্থা নাই। সকালে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভায় 8 আগস্টকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা দিবস পালনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। ঢাকা থেকে বরিশালগামী এমভি পারাবত 11 নামের একটি লঞ্চের কেবিন থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর সাথে থাকা সন্দেহভাজন ব্যক্তিকে সিসি ক্যামেরার ফুটেজে পুলিশ শনাক্ত করতে পারলেও তাকে এখনো পর্যন্ত আটক করতে পারেনি। তবে ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রাহাত খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লঞ্চের কর্মচারীরা জানান, রোববার সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে এক ব্যক্তি ওই নারীকে সাথে নিয়ে এমভি পারাবত 11 লঞ্চের 3য় তলার 391 নম্বর সিঙ্গেল ক্যাবিনে ওঠে। লঞ্চের রেজিস্টারে তার নাম দেয়া হয় কামরুল। সোমবার ভোরে বরিশাল নদী বন্দরে ওই নারীর সাথের ব্যক্তি নেমে গেলেও ওই নারী না নামায় কেবিন বয়রা তাকে ডাকাডাকি করে। তবে তার কোনো সাড়া শব্দ না পেয়ে নৌ পুলিশে খবর দেয় তারা। একজন মহিলা একজন পুরুষ একই সাথে উঠছে, এটা ভিডিও সিসি ক্যামেরায় ভিডিও ফুটেজ পাওয়া গেছে। তো নামার সময় উনি সিঙ্গেল একজন নামে গেছে। আমার লক করছি, তারপর দেখি দরজা খোলা। আমরা আমাদের ক্যান হিসাবে সুপারভাইজারের কাছে জানাইছি। তো উনি ওই কামরুল নামে 391 নম্বর কেবিন বুকিং করা হয়। এখন কেবিন বয় দেখছে যে একজন ঢুকছে। পরে কেবিন থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তবে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলেও ধারণা করেছে পুলিশ। গলায় একটা মার্ক পাওয়া গেছে, গলায় স্ট্র্যাঙ্গুলেশনের ওই টাইপের, রেপ হতে পারে সম্ভাবনা আছে। আমরা ওইগুলো আলামতগুলো পরীক্ষা করার পর আপনাদের এক্স্যাক্টলি বলা যাবে যে আসলে রেপ হয়েছে কিনা। এই ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রাথমিক লক্ষণটা আমাদের আপাতদৃষ্টিতে মনে হয়েছে যে এটা শ্বাসরোধ করে হত্যা, তাকে শনাক্ত করার জন্য চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত ওই নারীর কোনো পরিচয় পায়নি পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে ঝিনাইদহের পদ্মদী গ্রামে 7 বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক কলেজ ছাত্রের বিরুদ্ধে। নির্যাতিতার স্বজনরা জানান, সকালে ওই শিশু প্রতিবেশীর বাড়ির ফ্রিজে রাখা মাছ আনতে যায়। এ সময় কলেজ ছাত্র প্রতিবেশী আশিক তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে।
নির্যাতিতা বাড়িতে এসে তার বাবা মাকে জানায়, পরে তারা শৈলকুপা থানায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এই ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত আশিক। দর্শক, এবারে মার্কিন নির্বাচনের খবর। করোনা মহামারীর মধ্যেই নেভাডা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার স্টেটটির হেন্ডারসনে একটি ইনডোর ভেন্যুতে জনাকীর্ণ সমাবেশ র্যালি করেন তিনি। সেখানে জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের একজন বড় সন্ত্রাসী বলে আখ্যা দেন তিনি। এমনকি এই ডেমোক্র্যাট নেতা মাদক গ্রহণ করে বলেও অভিযোগ করেন ট্রাম্প। বলেন, জো বাইডেন জয়ী হলে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের রাজত্ব শুরু হবে, সেই সঙ্গে চীনের আধিপত্য বাড়বে যুক্তরাষ্ট্রে। এদিকে মহামারীর মধ্যে এমন জনাকীর্ণ সমাবেশের জন্য রিপাবলিকান ট্রাম্পের সমালোচনা করেন জো বাইডেন। তিনি বলেন, প্রেসিডেন্টের খামখেয়ালির জন্য যুক্তরাষ্ট্রের করোনায় মৃত্যুর সংখ্যা প্রায় 2 লাখ পৌঁছেছে। দর্শক, যুক্তরাষ্ট্র নির্বাচনকে ঘিরে জমে উঠেছে দুই প্রার্থীর কথার লড়াই। আর সেই কথার লড়াই আমাদেরকে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি জানিয়েছেন সহকর্মী সুলতানা রহমান। এই বছর নির্বাচনটি এত বেশি কথা দিয়ে কাকে কে হারাতে পারে সেই বিষয়টি সবচেয়ে প্রাধান্য পাচ্ছে। এই কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন সমস্ত অভিযোগ তুলছেন, আপনি যেমনটি বলছিলেন যে তার সন্ত্রাসী বলা, মাদক সেবী বলা, এমনকি বাইডেনের নাম বিকৃত করা, করোনা ভাইরাস নিয়ে তিনি যেভাবে করে মোকাবেলা করেছেন সেটিকে আবার নতুন করে দেখানো মানুষকে যে তিনি যা দরকার ছিল তাই করেছেন, অথচ তার নিজের বক্তব্যের প্রমাণ আছে তিনি ইচ্ছাকৃতভাবে করোনা ভাইরাসটিকে অবহেলা করেছেন এবং আমেরিকার জনগণকে সত্য জানা থেকে দূরে রেখেছেন। এই কথাগুলি তিনি এখন নিজের যে ক্ষতি হয়েছে সেগুলি পোষানোর চেষ্টা করছেন। তিনি ইন পার্সন বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন। আপনি বলতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার রানিং মেট ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স একদিকে দেশের উত্তর প্রান্ত যদি চষে বেড়ান ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন এবং তার রানিং মেট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস তখন দক্ষিণ প্রান্ত চষে বেড়াচ্ছেন। তারা একজন এক এক দিন 3-4টা করে স্টেটে জনসমাবেশ করছেন। যদিও জো বাইডেন সামাজিক দূরত্ব বজায় রেখে সমাবেশগুলো করার চেষ্টা করছেন, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশগুলোতে কোনো সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না। আপনি নিজেও ছবিতেও দেখতে পাচ্ছেন। এমনকি নেভাডাতে তিনি যেই সমাবেশ করে এসেছেন সেখানকার ডেমোক্রেটিক গভর্নর তিনি যেখানে সমাবেশ করতে চেয়েছিলেন সেখানে তাকে অনুমতি দেয়নি, অন্য আরেকটি জায়গায় তিনি সমাবেশ করেছেন। এবং তার এই সমাবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত ভাষায় যে সমস্ত অভিযোগ জো বাইডেনের বিরুদ্ধে করেছেন তা অনেক সময় আপনি বলতে পারেন যে অভাবিত। তিনি জো বাইডেনকে চায়নার চর বলেছেন, চায়নায় সব ব্যবসা বাণিজ্য তার ছেলে নিয়ন্ত্রণ করছে, সেগুলো আমেরিকার স্বার্থ দেখা হচ্ছে না, এরকম ভাবে নানান ভাবে তাকে অভিযোগ করছেন। এবং আরেকটি বিষয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামনে নিয়ে আসছেন, আপনারা অনেকেই হয়তো জানেন যে বর্তমানে ডেমোক্রেটিক পার্টি আসলে 2 ভাগে বিভক্ত। একটি বার্নি স্যান্ডার্সের নেতৃত্বাধীন কিংবা তার সমর্থক গোষ্ঠী নিয়ে খুবই সমাজতান্ত্রিক একটি ধারা, আরেকটি রয়েছে কিছুটা উদার ধারা যেটি জো বাইডেন যেটা নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের নির্বাচিত হলে এই দেশ সন্ত্রাসী এবং সমাজতান্ত্রিক হয়ে যাবে এই বলে অপপ্রচার চালানোর চেষ্টা করছেন। নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন সুলতানা কামার যুক্তরাষ্ট্র থেকে। নিউজ 24 সংবাদে পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজন মারা গেছেন। এখন দগ্ধ 2 জন সংকটাপন্ন অবস্থায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন বলে জানান চিকিৎসকরা। এদিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন নারায়ণগঞ্জের মসজিদ বিস্ফোরণের দগ্ধ 5 জনের অবস্থা কিছুটা উন্নতির দিকে হলেও আশঙ্কাজনক অবস্থা কাটেনি এখনো। দুর্নীতির পৃথক মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল হোসেনকে 2য় দিনের মতো জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার সকাল থেকে তাকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি বিরোধী সংস্থাটির একটি দল। এর আগে রোববার জিজ্ঞাসাবাদ করা হয়। গেল বছরের 27 জুন আফজাল ও তাসরি রুবিনা খানমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে 2টি মামলা করে দুদক। একটি মামলায় অবৈধভাবে অর্জিত 263 কোটি 76 লাখ টাকা পাচারের অভিযোগ আনা হয়। আরেক মামলায় আফজালের বিরুদ্ধে 20 কোটি 74 লাখ টাকা পাচারের অভিযোগ আনা হয়।
করোনা পরীক্ষা না করে মন গড়া রিপোর্ট দেওয়ার অভিযোগে তেজগাঁও থানার দায়ের করা মামলার চার্জশিটের সঙ্গে যুক্ত থাকা সব নথি ডক্টর সাবরিনা এ চৌধুরীর আইনজীবীদের দেখতে দিয়ে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সাইফুজ্জামান তুহিন, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পি। গেল 20 আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। নাব্য সংকটে গেল 3 মাস ধরে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। 8 দিন বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরুর 2 দিন পরই রোববার সন্ধ্যা থেকে আবার অনির্দিষ্টকালের জন্য এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘাটে পারাপারের অপেক্ষায় শতাধিক পণ্যবাহী ট্রাক, তাই দুর্ভোগ বেড়েছে ট্রাক ও পরিবহন শ্রমিকদের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নাব্যতা সংকটে গেল 3 মাস ধরেই শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। গেল 3রা সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর ফেরি চলাচল বন্ধ থাকার পর গেল শুক্রবার বিকেল থেকে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়। তবে 2 দিন যেতে না যেতেই নাব্যতা সংকটে চ্যানেল চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই অবস্থায় রোববার সন্ধ্যা থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য এই নৌপথে ফেরি চলাচল বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। ফেরি চলাচল বন্ধ থাকায় বর্তমানে উভয় ঘাটে পারাপারে অপেক্ষায় রয়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক। এতে দুর্ভোগ বেড়েছে চালক ও শ্রমিকদের। এখন আমরা কিভাবে যাবো? এখন তো অনির্দিষ্টকালের জন্য আবার বন্ধ হয়ে গেছে। একবেলা খাইছি, 2 বেলা খাই নাই, না খাইয়া মনে করেন আপনার রয়েছি। প্রেগনেন্ট রোগী আছে, তাও মনে করেন এইভাবে নিয়ে ভোগান্তির ভিত্তি আছি, যাইতে পারতেছি না। সংশ্লিষ্টরা জানান, চ্যানেল বিপর্যয়ের কারণে দুর্ঘটনা এড়াতে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে নাব্যতা সংকট নিরসনে নদী খনন কাজ অব্যাহত রয়েছে। নাব্যতা সংকটের কারণে আবার এই ছোট ফেরিগুলি চলাচল করতে পারতে আসে না। আপাতত আমাদের অঞ্চলের ফেরি বন্ধ আছে। পরবর্তী নির্দেশ পাইলেই ফেরি চলাচল করবে। বিআইডব্লিউটিএ আপ্রাণ চেষ্টা করতেছে, ড্রেজিং চালিয়ে রাখতেছে যাতে দ্রুততম সময়ে সবগুলো ফেরি চলাচল করতে পারে। এদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট বন্ধ থাকার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পার্বত্য শান্তি চুক্তির অধিকাংশ শর্ত এরই মধ্যে বাস্তবায়িত হয়েছে। ভূমি সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যা ও নিষ্পত্তির প্রচেষ্টা অব্যাহত আছে বলেও জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চুক্তির মাধ্যমে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের আকাশের শান্তির পারাবত উড়িয়েছেন এবং দুর্গমকে করেছেন সুগম। বেশিরভাগ কাজই এখানে পার্বত্য এলাকায় সেনাবাহিনী করছেন। পাশাপাশি 3 পার্বত্য জেলা বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ, নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজও করছে। গাজীপুর থেকে ঢাকা বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের নির্মাণ কাজে নানা রকম দুর্ভোগ বিড়ম্বনা পোহাচ্ছেন সাধারণ মানুষ। দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি তাদের। পাশাপাশি এই প্রকল্পের অধীনে টঙ্গীতে চলছে 10 লেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণ কাজ। প্রকল্প পরিচালক বলছেন, করোনার মধ্যেও তারা চেষ্টা করছেন যতটা সম্ভব কাজ এগিয়ে নিতে। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন মুরাদ হোসেন। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত পুরো সড়কে চলছে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের নির্মাণ কাজ। আর তাতে মাঝে মধ্যেই বিড়ম্বনায় পড়ছেন আশপাশের বাসিন্দারা। বারবার তারা এই পাইলিং করার সময় আমাদের গ্যাস লাইন বিচ্ছিন্ন করে। যানজটের দুর্ভোগ তো নিত্যসঙ্গী পুরো পথের যাত্রীদের। সরু রাস্তায় যেন ঘোরে না যানবাহনের চাকা। কবে প্রকল্প শেষ হবে তার অপেক্ষায় দিন গুনছেন ভুক্তভোগীরা। এখানে সময় বা আধা ঘন্টা 1 ঘন্টা সময় লেগে যায়। কবে শেষ হবে মনে হচ্ছে যা কাজ? বলা যায় না কবে শেষ হয়। 22 সালে শেষ হওয়ার কথা, মানে সব কাজ আর কি। এর মধ্যেই টঙ্গী তুরাগ নদীর উপর 10 লেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে। স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকরা যোগ দিয়েছেন প্রকল্প এলাকায়। সব মিলিয়ে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত 6টি ফ্লাইওভার নির্মিত হচ্ছে, কিন্তু এখনো প্রত্যাশিত নয় প্রকল্পের অগ্রগতি। 2016 সালে প্রকল্প শেষের কথা থাকলেও 3 দফা সময় বেড়ে এখন নতুন লক্ষ্যমাত্রা 2022 সাল। বহুল প্রত্যাশিত এই বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা থেকে গাজীপুর যাতায়াতে কোনো রকম সিগন্যালের বাধায় পড়তে হবে না যানবাহনকে। সে লক্ষ্যে টঙ্গীতে নির্মিত হচ্ছে 10 লেন বিশিষ্ট উড়াল সড়ক। এখন পর্যন্ত সব মিলিয়ে প্রকল্পের অগ্রগতি 45 ভাগ।
আর তাই নতুন সময়সীমা অনুযায়ীও বাকি 55 কাজ শেষ করতে কর্তৃপক্ষের সামনে সময় বাকি 2 বছরেরও কম। প্রকল্প পরিচালক বলছেন, মানুষের দুর্ভোগ লাঘবে যত দ্রুত সম্ভব প্রকল্প শেষের চেষ্টা করছেন তারা। এটা আজমপুর থেকে শুরু করে টঙ্গী কলেজ গেট পর্যন্ত পুরাটাই ফ্লাইওভার, এবং তার মধ্যে আবার 10 লেন ব্রিজ আছে, টঙ্গী ব্রিজ, সেই জন্য ওটাও একটু ক্রিটিক্যাল। আমার 22 জুনের মধ্যে আমি আশা করি শেষ হয়ে যাবে। মোমেন্টাম তৈরি হয়েছিল কাজ করার, সেইটাকে গেইন করতে গেলে সঙ্গত কারণে সময় লাগবে। তাহলে প্রজেক্টের যে প্রাক্কলিত একটা উদ্বোধনীর একটা ডেট ঠিক করা ছিল, সেটা স্টিক করা যাবে না। 20 কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম এই বিআরটি নির্মাণে খরচ হচ্ছে 4,264 কোটি টাকা, যা হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিআরটি প্রকল্প। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এবার আমাদের বিশেষ ধারাবাহিক খাদ্যে ভেজাল। কাঁচা আমের সাথে কাসুন্দি যেন অমৃত, কিন্তু সব কাসুন্দিতে কি সরিষা আছে? আপনি কি নিশ্চিত? নাকি সরিষার বদলে গোখাদ্য খৈলের গুঁড়ায় তৈরি আপনার সেই প্রিয় কাসুন্দি? চলুন শেখ জালালের ছবিতে দেখেই ফখরুল ইসলামের অনুসন্ধানের রিপোর্ট। রাজধানীর অদূরে মানিকগঞ্জ সিংগাইরের একটি গ্রাম। এই গ্রামের অন্য নাম থাকলেও সবার কাছে পরিচিত কাসুন্দি গ্রাম নামেই। সাধারণ বেশে গ্রামে ঢুকলেই চোখে পড়ে বেশ কয়েকটি বাড়িতে সাজিয়ে গুছিয়ে রাখা আছে ঢেঁকি। অপরিচিত ক্রেতা দেখলেই ঢেঁকিতে সরিষা গুঁড়ো করে কাসুন্দি বানানোর কথা বলা হয়। গ্রামের মাঝে সরিষা ভাঙানোর মিল, যেখানে মনকে মন সরিষা ভেঙে তেলের ব্যবসা করছে মালিক, আর খৈলগুলো অন্য মেশিনে গুঁড়ো করা হচ্ছে। যে খৈলের গুঁড়া নিয়ে যাচ্ছে গ্রামের কাসুন্দি প্রস্তুতকারী পরিবারগুলো। এই খৈলের গুঁড়ায়ও কিছুটা সরিষার গন্ধ আছে। ক্যামেরা দেখে খৈলের গুঁড়া নিতে আসাদের আনাগোনা কমে যায়। পরে মিলের কর্মচারীর মুখ ফসকে বেরিয়ে আসে খৈলের গুঁড়ার আসল রহস্য। পাউডার করে কাসুন্দি বানায়, 500 মারা নিয়ে আসে, আমরা পাউডার করে দেয়, আমরা ভাঙ্গাই। তারপর তারা কাস্টমার কি করে না করে সেটা তো আমাদের, তারপরে বাসায় কাসুন্দি তারা বানায়। কাসুন্দির সাথে কি বানায় না বানায় সেটা তো আমাকে জানি না। পরে কাসুন্দি বানানো বাড়িগুলোতে গেলে মেলে চমক। সেই মিল থেকে আনা খৈলের গুঁড়ায় তৈরি করছেন কাসুন্দি। স্বীকারোক্তিও দেন কিভাবে তৈরি হয় এই খৈল কাসুন্দি। এরপর পাশের আরেক বাড়িতে একই অবস্থা, গরুর ছায়ে তৈরি করা হয়েছে খৈল কাসুন্দি। জিজ্ঞেস করতেই স্বীকার করে কারিগর। আর ওটা যেমন লেবেল টেবেল লাগায় যে আপনার কাউরান, তারপরে বাইফেল, এগুলো পাইকারি দেয়, ওরা আটা মোটা মিলে ওটিতে দেয়। আর এইসব কাসুন্দি নাকি বড় পরিসরে তৈরি হয় গাবতলীতে কয়েকটি কারখানায়। খাবারকে আরো মুখরোচক করে বুড়িগঙ্গা নদীর পানি দূষণ রোধে বর্জ্য ব্যবস্থাপনা না করায় ওয়াসার এমডি তাকসিম এ খানকে সতর্ক করেছেন হাইকোর্ট। একই সঙ্গে 1 মাসের মধ্যে আদেশ পালন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সোমবার হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এছাড়াও মামলায় পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামী 18 অক্টোবর দিন নির্ধারণ করেছেন আদালত। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোর্শেদ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাদেক বাচ্চু। রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার দুপুরে তার মৃত্যু হয়। বাদ মাগরিব জানাজা শেষে খিলগাঁও তালতলা কবরস্থানে দাফন করা হয় গুণী এই অভিনয় শিল্পীকে। করোনার কারণে নেওয়া হয়নি তার দীর্ঘদিনের কর্মস্থল বিএফটিসিতে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো চলচ্চিত্রাঙ্গন জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বরেণ্য এই অভিনেতাকে হারিয়ে শোক প্রকাশ করেছেন তার ভক্ত অনুরাগীরা। তীব্র শ্বাসকষ্ট নিয়ে গত 6 সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। টাঙ্গাইলে কোনো পূর্ব নোটিশ ছাড়া জমি উদ্ধারের নামে ক্ষুদ্র জাতিসত্তার এক নারীর কলাবাগান ধ্বংস করার অভিযোগ উঠেছে বন বিভাগের বিরুদ্ধে। সোমবার সকালে বন বিভাগের সহকারী কমিশনার জামাল হোসেন তালুকদারের নেতৃত্বে বাসন্তী রেমা নামের ওই নারীর কলাবাগান কেটে ফেলা হয়। বাগানটি 40 শতক জমির উপর ছিল। এই ঘটনায় ক্ষুব্ধ আদিবাসীরা বন বিভাগের দোখলা বিট অফিস ঘেরাও করে প্রতিবাদ জানায়। এ সময় বাগান ধ্বংসে জড়িতদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করা হয়।
মর্মান্তিক গেল 24 ঘন্টা দেশে করোনায় আরও 26 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,759 জনে। এছাড়া নতুন করে করোনা ভাইরাসে আরও 1,812 জনের দেহে শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,39,332 জনে। সোমবার করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও 2,512 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 2,43,155 জন। বৈশ্বিক করোনা পরিস্থিতির খবর। আবারও সংক্রমণের রেকর্ড গড়ল করোনা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বিশ্বে একদিনে সর্বোচ্চ 3 লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ বাড়তে থাকায় দ্বিতীয় দফায় 3 সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে ইসরায়েল। করোনা ভাইরাস নিয়ে আবারও চাঞ্চল্যকর দাবি চীনা ভাইরাস বিশেষজ্ঞদের। জানিয়েছে, করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছিল উহানের ল্যাবেই, এমনকি তার হাতে শক্ত প্রমাণ রয়েছে। এদিকে আগামী মাসেই করোনার সম্ভাব্য ভ্যাকসিনের অনুমোদনের আবেদন করবে মার্কিন সংস্থা ফাইজার। আরও অগ্রগতি হয়েছে চীনা ভ্যাকসিনের। অন্যদিকে ভ্যাকসিনের জরুরি অনুমোদন দেওয়ার পরিকল্পনা করেছে ভারতও। করোনা দুর্যোগের মধ্যে দৃশ্যমান হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল নির্মাণের কাজ। এরই মধ্যে 21,000 কোটি টাকার এই মেগা প্রকল্পের 8% কাজ শেষ হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব জানান, প্রায় 150 শ্রমিক করোনা আক্রান্ত হলেও তাদের সুরক্ষা নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মেনে কাজ চালিয়ে যাচ্ছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। বিমানবন্দরের দক্ষিণ কোণে বলাকা ভবনের পাশে প্রায় 350 একর জমির উপর চলছে বিশাল এই কর্মযজ্ঞ। বৃষ্টি উপেক্ষা করে পাইলিং এর কাজে ব্যস্ত শ্রমিকরা। 3000 পাইলিং এর 1/3 শেষ। আর এভাবেই করোনা মহামারীর মধ্যেও দৃশ্যমান হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনাল নির্মাণ কাজ। প্রায় 21,500 কোটি টাকার প্রকল্প। কাজে গতিশীলতা বজায় রাখতে প্রকল্পের জায়গায় শ্রমিকদের থাকার ব্যবস্থা। নির্মাণ করা হয়েছে মেডিকেল সেন্টার, যেখানে পালাক্রমে প্রতিদিন অন্তত 100 জনের করোনা পরীক্ষা করা হচ্ছে। আক্রান্তদের রাখা হচ্ছে আইসোলেশনে। ভালো থাকার জন্য আমাদের সব রকমের সুযোগ সুবিধা এখানে দেওয়া হয়। সেফটি হেলমেট, সেফটি ব্যাস আছে কিনা এবং আইডি কার্ড সবকিছু আমাদের মেনটেন করতে হয় আর কি। 3rd টার্মিনালের নকশায় রাখা হয়েছে 24টি বোর্ডিং ব্রিজ। এর মধ্যে 12টি প্রথম ধাপে নির্মাণ শেষ হবে। বোর্ডিং ব্রিজের সঙ্গে থাকবে 13টি চেক ইন বেল্ট। সংযুক্ত করা হবে পর্যাপ্ত সংখ্যক এক্সেলেটর, সাবস্টেশন ও লিফট। আরও থাকবে রাডার, কন্ট্রোল টাওয়ার, অপারেশন ভবন এবং বহুতল কার পার্ক। সব মিলিয়ে প্রকল্পের কাজ শেষ হয়েছে 8%। তবে প্রকল্পের নকশায় কিছুটা সংযোজন বিয়োজনের কথা জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব। আমরা এই 3rd টার্মিনাল থেকে স্ক্রু ফাইল থেকে বোর্ড ফাইলিং এ যাওয়াতে আমাদের 720 কোটি টাকা সেভ হয়েছে, যেটা আমাদের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় আমরা এটা জানিয়েছি। তা আমরা ওই টাকা দিয়ে সাশ্রয় হবে, সেই টাকা দিয়ে আমরা দুটো উইং আমরা করে ফেলতে চাই, এই পরিকল্পনা আমাদের রয়েছে। বড় এই প্রকল্প শেষ হলে বছরে 2 কোটি যাত্রী চলাচল করতে পারবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে। সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজ হিসেবে বর্ষার আগেই টার্মিনাল ভবনের মূল ভিত তৈরি হয়ে গেছে। স্বাস্থ্যবিধি মেনে প্রায় 1,500 শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে দৃশ্যমান হচ্ছে 3rd টার্মিনাল। সবকিছু ঠিক থাকলে এভিয়েশন খাতের বড় এই প্রকল্পটির কাজ নির্ধারিত সময়ে শেষ হওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। ডাকাতি মামলায় পুলিশের এক এসআই সহ 5 জনকে 10 বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ 7-এর বিচারক শহীদুল ইসলাম এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন এসআই মোসাদ্দেক হোসেন খান, মনিরুল ইসলাম, সাজ্জাদ হোসেন, লুৎফর রহমান খান ও লিটন হাওলাদার। অভিযোগ প্রমাণিত না হওয়ায় জনৈক আলম খান ও স্যামুয়েল বৈদ্যকে খালাস প্রদান করেন আদালত। মামলার অভিযোগ থেকে জানা যায় 2011 সালের 14 ফেব্রুয়ারি জেকে সেলস অ্যান্ড কোম্পানির ম্যানেজার মঈনুদ্দিনের কাছ থেকে 18 লাখ টাকা বনানীর সাউথ ইস্ট ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হন। সে সময় আসামিরা টাকা সহ মঈনকে গাড়ি তুলে নিয়ে ভাসানটেকের মাটি কাটা এলাকায় টাকা নিয়ে তাদের নামিয়ে দেয়। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে যমুনা ব্যাংক লিমিটেডের ভক্তবাড়ি ও ডাঙ্গা বাজার উপশাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপশাখা দুটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক গাজী গোলাম মুর্তজা।
বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান ভুইয়া সহ আরো অনেকে। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপির নেতৃত্বে জিতে জাপানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইয়োশিহিদে সুগা। সোমবার ক্ষমতাসীন দলটির নেতৃত্ব নির্বাচনের ভোটে নিরঙ্কুশ জয় পেয়েছে জাপানের মন্ত্রী পরিষদের মুখ্য সচিব ৭১ বছর বয়সী সুগা। এলডিপির প্রধান নির্বাচিত হওয়ার পর বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে রাজনৈতিক আদর্শ অনুসরণ করার অঙ্গীকার করেছেন তিনি। এবারে নিউজ 24 প্রবাসের খবর। আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সৌদি আরব। 2021 সালের 1 জানুয়ারি থেকে বৈধ ভিসাধারীরা সৌদিতে প্রবেশ করতে পারবেন। এদিকে 15 সেপ্টেম্বর 2020 থেকে জল, স্থল ও আকাশ সীমা ব্যবহার করেন গালফ কর্পোরেশন কাউন্সিল জিসিসি এর সদস্যভুক্ত দেশের নাগরিক, প্রবাসী এবং তাদের পরিবারের সদস্যরা। সৌদি আরব থেকে জানাচ্ছেন আলামিন হোসেন। করোনা মহামারীর কারণে বন্ধ হয়ে যাওয়া আন্তর্জাতিক সকল ফ্লাইট পুনরায় চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গতকাল সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে যে আগামী 1 জানুয়ারি 2021 থেকে পুরোপুরি আন্তর্জাতিক ফ্লাইটের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ফ্লাইট চালুর 1 মাস পূর্বে বিস্তারিতভাবে দিক নির্দেশনা দিয়ে আরেকটি বিজ্ঞপ্তি চালু দেওয়া হবে বলেও তারা জানিয়েছে। এছাড়া পর্যায়ক্রমে কিন্তু এসব ফ্লাইট বা আন্তর্জাতিক যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সৌদি আরবের সাথে সকল ধরনের জল, স্থল এবং আকাশ সীমা ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং সৌদি আরব থেকে তারা বেরিয়ে যেতে পারবেন। এটি শুরু হবে মূলত 15 সেপ্টেম্বর 2020 থেকে। তবে এই সময় শুধুমাত্র সৌদি নাগরিক এবং গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত দেশগুলোর সদস্য দেশগুলোর নাগরিক, প্রবাসী এবং তাদের পরিবারের সদস্যরাই কিন্তু শুধুমাত্র প্রবেশ করতে পারবেন। তবে তাদেরকে অবশ্যই প্রবেশ করার 48 ঘন্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট কিন্তু সাথে নিয়ে আসতে হবে। তবে কুয়েত প্রবাসী লেখক, কবি ও প্রাবন্ধিক অধ্যাপক সত্যরঞ্জন সরকার প্রবাস জীবন শেষে দেশে ফিরে যাচ্ছেন। তিনি একজন রেমিটেন্স যোদ্ধার পাশাপাশি কুয়েতের সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। ইতালিতে ভেনিস বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট প্রথম রাউন্ডের গ্রুপ পর্যায়ে গুরুত্বপূর্ণ 4টি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় ভৈরব ক্রিকেট একাডেমি মুখোমুখি হয় বন্ধু মহল ক্রিকেট একাদশের। ভৈরব ক্রিকেট একাদশ 71 রানে জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে খেলায় উন্নতি করে। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।